শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ, বাংলা সংবাদ। জানাবো সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নদভী গ্রেপ্তার। এনবিআরের সাবেক সদস্য মতিউর ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা। জানাবো সংস্কার ছাড়া নির্বাচন হবে না, জানালেন আসম আব্দুর রব। ৭১-এর বিজয় আসলেও ২৪-এর গণঅভ্যুত্থানের স্বাধীনতাপূর্ণতা পেয়েছে, জানালেন নাহিদ ইসলাম। এবার জানাবো বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে যা জানালেন আসিফ নজরুল। এবং সর্বশেষ জানাবো বিজয় দিবসের আলোচনায় তারেক রহমান সংস্কার নামে সময়ক্ষেপণ করলে সংস্কার আগে না সংসার আগে, প্রশ্নটি মুখ্য হয়ে উঠতে পারে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আত্মগোপনে থাকা চট্টগ্রাম ১৫ আসনের সাবেক সংসদ সদস্য ডক্টর আবু রেজা মোহাম্মদ নদভীকে গ্রেপ্তার করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ১৫ ডিসেম্বর রোববার রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাত ১১:৩০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, সাবেক সংসদ সদস্য ডক্টর আবু রেজা মোহাম্মদ নদভী উত্তরার একটি বাসায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম ওই বাসা থেকে তাকে আটক করেন। তিনি আরও জানান, নদভীর বিরুদ্ধে হত্যা সহ একাধিক মামলা রয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান ও তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে ১১,১৮,৮৬,১২০ টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছেন দুর্নীতি দমন কমিশন দুদক। ১৫ ডিসেম্বর রোববার দুর্নীতির ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের মামলা দুটি দায়ের করা হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, মামলায় এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমানের বিরুদ্ধে ৫,২৮,৭৫,৯৩৯ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ও ১,২৭,৬৬,২১৬ টাকা সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। আরেক মামলায় মতিউর ও তার দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলির বিরুদ্ধে ১,৮৭,১৫,৪৯০ টাকার অবৈধ সম্পদ ও ২,৭৫,২৮,৪৭৫ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। আসামিদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪-এর ২৭-এর ১ ও ২৬-এর ২ ধারার অভিযোগ আনা হয়েছে। জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম আব্দুর রব বলেছেন, বাংলাদেশ বিজয় হয় নাই। কৃষক শ্রমিক জনতা এরাজ্যে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করলো চাকরির জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য। সংস্কার ছাড়া নির্বাচন হবে না। এটা তখনই কার্যকরী হবে যখন ভাত কাপড়ের জন্য কেউ মরবে না। বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সোমবার সকাল ৭টা ৪৫ জাতীয় স্মৃতিসৌধের বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেছেন। এ সময় তিনি বলেন, যখন বিনা চিকিৎসায় কেউ থাকবে না, আমাদের দেশ কেউ দখল করতে আসলে ১৮ কোটি মানুষ একসাথে লড়াই করবে, তখনই হবে বিজয়। আমরা কারো তদারকি করার জন্য মুক্তিযুদ্ধ করি নাই। এ সময় কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, এই লড়াই বাংলার মানুষের লড়াই। এই লড়াই আমাদের জিততে হবে। বাকিটা আপনারা করবেন। আমি করে গেলাম যতটুকু পারলাম। তিনি বলেন, বিজয় হয় না এখনো। যেদিন সবাই ভাত খেতে পারবে, যেদিন সবার কাপড় হবে, যেদিন সবার বাসস্থান হবে, কর্ম হবে, চিকিৎসা হবে, সেদিনই হবে বিজয়। আর এই মুহূর্তে দরকার সংস্কার। সংস্কারের আগে নাকি নির্বাচন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আবু সাঈদ কি জীবন দিয়েছিলেন নির্বাচনের জন্য নাকি? সংস্কার আগে চাই, নির্বাচন আমরা অবশ্যই চাই, তবে সংস্কার ছাড়া নির্বাচন হবে না। এদেশের মানুষ সংস্কার চায়। তিনি বলেন, এত বছর হয়েছে, এখনো শহীদ, মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবীদের তালিকা হয় নাই। এটা কিসের বিজয়? কার বিজয়? এটা স্বৈরাচারের বিজয়, ক্ষমতা হস্তান্তরের বিজয়। এ সময় উপস্থিত ছিলেন জেএডিসির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক শহীউদ্দীন মাহমুদ স্বপন সহ আরও অনেকে। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে বিজয় আসলে ২০২৪ সালে গণঅভ্যুত্থানের স্বাধীনতা পূর্ণাঙ্গ পেয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। ১৬ ডিসেম্বর সোমবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধ মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানানোর শেষে সাংবাদিকদের তিনি একথা জানিয়েছেন। উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, আজকের এই দিনে আমরা স্মরণ করছি মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের। সেই সঙ্গে জুলাই অভ্যুত্থানের শহীদদেরও আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। ১৯৭১ সালে আমাদের বিজয় আসলে সে স্বাধীনতা অরক্ষিত ছিল। ২০২৪ সালে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণাঙ্গ পেয়েছে। ২০২৪ সালের এই বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিস্ট মুক্ত দেশের জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে। এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও উপদেষ্টা মাহফুজ আলম।
2009 সালে পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় 2টি মামলা চলমান থাকায় জাতীয় স্বাধীন কমিটি গঠন হচ্ছে না এমন সিদ্ধান্তের কথা হাইকোর্টকে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 15 ডিসেম্বর রোববার বিচারপতি ফারহা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে এ তথ্য জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান। এমন প্রেক্ষিতে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস শেয়ার করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি লিখেছেন, বিডিআর হত্যাকাণ্ড তদন্ত বিষয়ে হাইকোর্ট রিট আবেদনকারীর আজকের একটি বক্তব্য নিয়ে কিছু অস্পষ্টতা সৃষ্টি হয়েছে। প্রকৃত তথ্য হচ্ছে, সম্প্রতি দায়ের করা রিট মামলায় হাইকোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি তদন্ত কমিটি গঠনের আদেশ দেয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় উক্ত কমিটি গঠন করার বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চায়। আইন মন্ত্রণালয় হাইকোর্ট বিভাগের আদেশে বদতে ঘটনার সুযোগ নেই মর্মে 23 ডিসেম্বর মতামত প্রদান করেন, অর্থাৎ উক্ত কমিটি গঠনের পক্ষে আইন মন্ত্রণালয়ের মতামত প্রদান করেন। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি স্মারকে অর্থাৎ এর নামে প্রচারিত একটি স্মারকে আপাতত এই কমিটি গঠন করা সম্ভব নয় বলে জানানো হয়েছে। তিনি আরও লিখেছেন, এতে আইন মন্ত্রণালয়ের কোনো মতামতে উল্লেখ করা হয়নি। এ ধরনের কমিটি গঠন করার এখতিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। হাইকোর্টের আদেশ অনুসারে এটি করার কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। আসিফ নজরুল লিখেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবিষ্যতে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করলে অবশ্যই আইন মন্ত্রণালয় এর জন্য সকল সহযোগিতা প্রদান করবে। ব্যক্তিগতভাবে আমি মনে করি বিডিআর হত্যাকাণ্ডের স্বাধীন একটি তদন্ত প্রয়োজন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রায় প্রতিদিন দেশের কোনো না কোনো হাসপাতালে ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছেন। হাসপাতালে চিকিৎসা খরচ জোগাতে অনেকের জীবনে নাভিশ্বাস উঠেছে। এর পাশাপাশি দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দিশেহারা মানুষ। প্রতিদিনের সংসারের ব্যয় মেটাতে জনগণকে যুদ্ধ করতে হচ্ছে। সুতরাং জনজীবনের নিত্য দুর্ভোগ কিংবা বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে অন্তর্বর্তীকালীন সরকার যদি শুধু সংস্কারের নামে সময় ক্ষেপণ করে, তাহলে জনগণের কাছে সংস্কার আগে না সংসার, এই প্রশ্ন দুটি মুখ্য হয়ে উঠতে পারে। 15 ডিসেম্বর রোববার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেছেন। তারেক রহমান বলেন, দুর্ভোগ মেনে নিলেও জনগণ এখনো সরকারের বিরুদ্ধে তেমন উচ্চ বাক্য করছে না, কারণ জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে সফল দেখতে চান। তবে অন্তর্বর্তীকালীন সরকার নিজেরা নিজেদের সফল দেখতে চায় কিনা কার্যক্রমের মাধ্যমে সেটি তাদের প্রমাণ করতে হবে। তিনি বলেন, সরকার জনগণের সামনে আমাদের আগামী দিনের কর্মপরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করলে এটি একদিকে জনগণের কাছে সরকারের স্বচ্ছতা এবং জবাবদিহিতাকে নিশ্চিত করবে, অপরদিকে প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা বাড়াবে। তারেক রহমান বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সকল অস্পষ্টতা কাটিয়ে অচিরে নির্বাচনী রোডম্যাপে যাত্রা শুরু করবে দেশ। সে যাত্রায় আপনাদের বিশ্বস্ত সঙ্গী দেশের গণতন্ত্রকামী স্বাধীনতাপ্রিয় জনগণ। সুতরাং আপনারা জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। তারেক রহমান বলেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মূল মন্ত্রে 1971 সালে বীর মুক্তিযোদ্ধারা বাংলাদেশের স্বাধীন হয়েছিলেন। তবে তাবেদার অপশক্তি বারবার স্বাধীন বাংলাদেশকে বিপথে নেওয়ার ষড়যন্ত্র অব্যাহত রেখেছিল। বিশেষ করে পলাতক স্বৈরাচার গত 1.5 দশকে বাংলাদেশের স্বাধীনতা বিজয়ের গৌরব ও অর্জনকে প্রায় বিকিয়ে দিয়েছিলেন। তবে ছাত্র জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে গত 5 আগস্ট তাবেদার মাফিয়া চক্রের প্রধানের পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে দেশ এবং দেশের জনগণের স্বাধীনতা রক্ষা পেয়েছে। তিনি উল্লেখ করে বলেন, 1971 সাল ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের, আর 2022 সাল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার। তারেক রহমান বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী বাংলাদেশের প্রতিটি স্বাধীনতা এবং বিজয় দিবস হয়ে উঠবে জনগণের প্রতি রাষ্ট্র ও সরকারের দায় কিংবা প্রতিশ্রুতি পূরণের একটি অর্থবহ দিন। তারেক রহমান বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার, ভোট প্রয়োগের অধিকার বহাল এবং কার্যকর থাকা না থাকার সঙ্গে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সুসংহত না থাকার জন্য একটি গভীর সংযোগ কিংবা সম্পর্ক রয়েছে। অর্থাৎ রাষ্ট্রের নাগরিকদের রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে ক্ষমতাহীন করে দেওয়া গেলেও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এমনকি রাষ্ট্রের অভ্যন্তরীণ শৃঙ্খলা দুর্বল কিংবা বিপর্যস্ত হয়ে পড়ে। তিনি বলেন, রাষ্ট্র সমাজের গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার অন্যতম প্রাতিষ্ঠানিক কেন্দ্রবিন্দু হচ্ছে জনগণ। সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা গঠিত জাতীয় সংসদ, জবাবদিহিমূলক সরকার ও সংসদ যথাযথভাবে কার্যকর থাকলে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত থাকে। আমাদের মনে রাখা দরকার, জনগণ শক্তিশালী না থাকলে জাতীয় ঐক্য শক্তিশালী হয় না। তারেক রহমান বলেন, একটি দেশের জন্য 54 বছর কম সময় নয়। লাখো মানুষের রক্তের উপর দিয়ে দেশের জনগণ আজ এক অভূতপূর্ব ঐক্যের মোহনায় এসে দাঁড়িয়েছে। এই ঐক্যকে কাজে লাগানো
এই ঐক্যকে কাজে লাগিয়ে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যেতে হবে। একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতিমধ্যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা দিয়েছেন। এই কর্মসূচির লক্ষ্যই হচ্ছে শিশু, নারী, বৃদ্ধ এবং দল, মত, বর্ণ, ধর্ম নির্বিশেষে রাষ্ট্রকে অবশ্যই প্রতিটি নাগরিকের দায়িত্ব নিতে হবে।